জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। নির্বাচনের আর মাত্র 6 দিন, রাজনীতির মাঠ এখন উত্তপ্ত নানান বিতর্ক আর পাল্টাপাল্টি অভিযোগে। একদিকে যখন ব্যালট পেপার পৌঁছানো আর সশস্ত্র বাহিনীর মাঠ পর্যায়ের মোতায়েন নিয়ে জনমনে আগ্রহ, এছাড়াও এবারই প্রথমবারের মতো ভোটের মাঠে হেলিকপ্টার নিয়ে থাকছে বিমান বাহিনী। এর মধ্যে লক্ষ্মীপুরে উদ্ধার হওয়া ভোটের সিল নিয়ে শুরু হয়েছে তোলপাড়। আদালতে প্রেস মালিকের জবানবন্দিতে কি উঠে এলো, কারা বানাচ্ছেন এই সিল? অন্যদিকে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে বড় বড় সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী চুক্তি গ্রহণ নিয়ে রাজনৈতিক আর সচেতন মহলে উঠছে প্রশ্ন। এরই মধ্যে আলোচনায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়টিও। স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? রাষ্ট্রপতি নিযুক্ত তৃতীয় কেউ নাকি সিএসি? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী। আমাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, এবং শুরুতে কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা। শুরুটা যেতে চাই অ্যাডভোকেট মহসিন কবির মুরাদের কাছে। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বলেছেন জামায়াতে ইসলামের নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। এই ঘটনার পর থেকে সৌরভ হোসেন পলাতক আছেন, জামায়াত তো তাকে দল থেকে বহিষ্কার করেছে। আপনার কাছে যেটি প্রশ্ন, আপনারা ওই নেতাকে বহিষ্কার করেছেন এবং বলছেন এটি ভোট শেখানোর জন্য করা হয়েছিল, কিন্তু আদালতে প্রেস মালিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আপনাদের বক্তব্য এখন কি হবে? ঘটনা প্রকাশ্যে না আসলে আপনারা কি তাকে বহিষ্কার করতেন? আর বহিষ্কার করেই কি দায় এড়ানো সম্ভব? জি ধন্যবাদ। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, এখানে প্রেস মালিকের যে সোহেলের যে বিষয়, সোহেল গ্রেপ্তার হয়েছে, তার সাথে 6টি সিল উদ্ধার হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি করেছেন, সেটা আমরা দেখেছি দৃশ্যমান। সোহেল গ্রেপ্তার হওয়ার পরে বিজ্ঞ আদালতে 164 ধারায় তিনি জবানবন্দি দিয়েছেন, সেটিও ক্লিয়ার। সেখানে বলেছে হলো শরীফ নামীয় একজন ব্যক্তি। আমি 164 ধারার জবানবন্দি পরবর্তী যে মামলা হয়েছে, ওই মামলার এজাহারের কপি আমি দেখেছি। ওই এজাহারের কপিতে শরীফ জামাত ইসলামীর কেউ অথবা সে জামাত ইসলামীর পক্ষ থেকে কেউ এই ধরনের কোনো কথা এজাহারে কিন্তু উল্লেখ করা হয়নি। এখন শরীফকে জামাত ইসলামী দাবি করছে কে বা কারা, এটি হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। আমরা যেটা দেখেছি যে সোহেল যখন গ্রেপ্তার হয়েছে, সোহেল যখন গ্রেপ্তার হওয়ার 2-3 মিনিটের মধ্যে লক্ষ্মীপুরে একটি বিক্ষোভ মিছিল করেছে আমাদের জামাত ইসলামীর। আপনার এই উত্তরটা তো আসবো, তো আপনি মাঝখানে যেটি বলছিলেন শরীফ যদি জামাতের কেউ না হয় তাহলে বহিষ্কারের বিষয়টা আসলো কিভাবে? বহিষ্কারের বিষয়টা আমরা বলছি যে সোহেল যখন গ্রেপ্তার হলো তখন কিন্তু সোহেল পর্যন্তই ছিল। আমরা বলেছি এই ঘটনার সহিত এই ঘটনার সোহেল আমাদের দলের কেউ নয়, এটা আমরা বিবৃতি দিয়েছি জেলা জামাতের পক্ষ থেকে, আমাদের জেলা আমির এবং সেক্রেটারির পক্ষ থেকে এই বিবৃতি গিয়েছে। এরপরে আমরা একথা বলেছি যে সোহেলের সাথে যে বা যারা জড়িত আছে, সে জামাত ইসলামী হোক, যে বিএনপি হোক, আদার্স যে কোনো দলেরই হোক, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। প্রশাসন যদি সেটা খুঁজে বের করতে পারেন আমরাও হেল্প করব। এক্ষেত্রে আমরা যখন দেখছি শরীফ নামে একজন ব্যক্তির নাম এসেছে, তখন আমাদের জেলা আমির তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে আপাতত যেহেতু শরীফের নাম এসছে, শরীফ আমাদের জামাতের একটা ওয়ার্ডের আমাদের সেখানে কর্মী, শরীফের নাম যেহেতু এসছে, আমরা শরীফকে প্রাথমিকভাবে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটিটা আমরা এজন্য করেছি যে আমরা প্রশাসনকে হেল্প করতে চাই। প্রশাসন এরপরে এই মামলা তদন্ত হবে, চার্জশিট হবে, এর পরবর্তীতে যখন প্রমাণ হবে আমরা শরীফের বিষয়ে
পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রাথমিকভাবে আমরা শরীফকে আমরা বহিষ্কার করেছি, যেহেতু একটা বিষয় এটি অনৈতিকও বটে। জামাত ইসলামী একটি নৈতিক সংগঠন, নৈতিকতার জায়গা থেকে আমরা এটাকে সমর্থন করি না। হয়তো শরীফকে যখন প্রশ্ন করা যাবে, শরীফের সাথে যদি আমরাও কানেক্ট হতে পারি, তখন আমরা হয়তো বুঝতে পারবো শরীফ এটা কি জন্য অর্ডার দিয়েছে। হয়তো কি শরীফ নিজেও একটা এজাহারের যে বর্ণনা মতে অথবা সোহেলের বর্ণনা মতে শরীফ একটা আধুনিক প্রিন্টিং প্রেস নামের একটা প্রতিষ্ঠানের মালিক শরীফ নিজেও। তাহলে শরীফ নিজে কি অন্য কারোর জন্য এটা অর্ডার করেছে? সোহেলের কাছে অর্ডার দিয়েছে, 3 দিন পরে সে নিবে, নামাজের পরে এসে নিবে, একটা ভয়েসের কথা বলছে। তাহলে এই বিষয়টা যদি আমরা দেখি যে শরীফ কার জন্য অর্ডার দিয়েছে, এটা কি জামাতের কারোর জন্য দিয়েছে, না বিএনপির কারোর জন্য দিয়েছে, না ধানের শীষের পক্ষের কারোর জন্য দিয়েছে, এটা কিন্তু শরীফ যখন পর্যন্ত ট্রেস আউট হবে না তখন পর্যন্ত এটা আইডেন্টিফাই করা সম্ভব নয়। সুতরাং এখনই এটা নিয়ে কথা বলার আমাদের শরীফ তাহলে গা ঢাকা দিয়ে আছে কেন? সে তো শরীফকে যদি আমরা ট্রেস আউট করতে পারতাম, শরীফকে আমরা জিজ্ঞাসা করলে শরীফকে সহজ হইতো। এখন শরীফকে আমরাও ট্রেস আউট করতে পারতেছি না, প্রশাসন চেষ্টা করতেছে। আমরা প্রশাসনকে বলেছি আমরাও হেল্প করব শরীফকে নিয়ে আসার জন্য, কিন্তু শরীফ কোথায় আছে, কিভাবে আছে, এখনো তো এটা আমরা আইডেন্টিফাই করার আমাদের সুযোগ নাই। জি, এই প্রেক্ষিতে লক্ষ্মীপুরের ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান একটি প্রশ্ন তুলেছেন। আপনি নিশ্চয়ই নিউজের মাধ্যমে এটি দেখেছেন। জনমনে প্রবল শঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কি তাদের হাতে ব্যালট পেপার বা ব্যালটের কোনো সফট কপিও আছে। প্রশ্নটা হচ্ছে, আপনাদের কাছে যে সফট কপি নেই এর নিশ্চয়তা কি? এই প্রশ্নের জবাবে কি বলবেন? আমার মনে হয় তিনি জাহিদুর রহমান সাহেব যে কথাটা বলেছেন, তিনি একান্তই জামাত বিদ্বেষী একটি কথা তিনি বলেছেন। জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এই কথাটি বলেছেন। ব্যালট পেপারের বিষয়ে এখনো আসা নাই। শরীফের যেহেতু সিল তৈরি করেছে, এই সিল তৈরির বিষয়ে আমাদের লক্ষ্মীপুরে যারা বিশ্লেষক আছেন তাদের মধ্যে কয়েকটি মত আছে যে এই শরীফের কাছে কেউ হয়তো এসছে এটি অর্ডার দেওয়ার জন্য। এরকমও হতে পারে যে এই শরীফ যখন এই শরীফের কাছে এসছে কেউ বৃদ্ধ মানুষেরা যারা ভোট দিবে কিভাবে সেটা জানে না, যখন তাকে ভোটদান প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সিল তৈরি হতে পারে, সেজন্য ব্যালট পেপারের প্রশ্ন আর এখানে আসে না। সুতরাং শরীফ যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অথবা আমরা কোনোভাবে তাকে ট্রেস আউট করতে না পারবো তখন পর্যন্ত এই বিষয়ে ব্যালট আছে কিনা সেটাও শরীফের বিষয়। কিন্তু জামাত ইসলামীকে যদি এই বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে জামাত ইসলামী শুধু ব্যালট নয়, সিল নয়, এই সমস্ত অনৈতিক কোনো কাজের সাথে জামাত ইসলামী কখনো জড়িত থাকে না, থাকার সুযোগ নাই। কাউকে প্রশ্রয় দেওয়ার সুযোগও জামাত ইসলামী কখনো দিয়ে থাকে না। আপনারা দেখছেন, এজন্যই আপনাদের দিক থেকে একটি কথা এসছে, সেটি হচ্ছে যে এই সিল ভোট শেখানোর জন্য করা হয়েছিল কিনা। আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন যে বয়োবৃদ্ধদের আপনারা ট্রেন করার জন্য, ভোটের ইয়েতে করার জন্য আপনারা এটা করছেন কিনা। আচ্ছা, এই যে ব্যালট, এই ব্যালটে বহু বছর ধরে বাংলাদেশে ভোট হয়। এর মাঝখানে যে 3টি নির্বাচন হয়েছে, যে প্রহসনের নির্বাচনগুলোর কথা আপনারা অভিযোগ করেন, সেই সময়টাতে ইভিএম হয়েছে, ডিভিএম হয়েছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এই যে বয়োবৃদ্ধ যারা ভোটার, তারা এর আগেও কিন্তু ব্যালটে ভোট দিয়েছেন, এবং এই যে সিলের কথা বলছেন, এই সিলের কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে সিল দিয়ে আপনারা কি ধরনের ট্রেন করাতে চান? না, এখানে কিন্তু আমি প্রশিক্ষণের কথা আমি বলছি না। আমি বলছি এটা যে শরীফকে আইডেন্টিফাই করলে হয়তো বোঝা যাবে, হয়তো খবর এটা হয়তো হইতে পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে সেন্ট্রালিও কোথাও আমাদের যে ভোটারদেরকে প্রশিক্ষণ দিতে হবে এই ধরনের কোনো কিন্তু আমাদের কাছে এই ধরনের ইনস্ট্রাকশন নাই। আমরাও আমাদের নিচের দিকে কোনো ইনস্ট্রাকশন এইভাবে কিন্তু দেই নাই। জি, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি নিজেই কথার মধ্যে বলছিলেন, সেটি হচ্ছে যে তিনি শরীফ হয়তোবা এটা জামাতের জন্য করতে পারে অথবা বিএনপির জন্য করতে পারে, অন্য দলের জন্য করতে পারে। এই যে করতে পারার যে বিষয়গুলো, এই তিনি যখন জামায়াতের পদধারী একজন নেতা, এই ধরনের ঘটনা আসার সঙ্গে সঙ্গে তার তো আসলে প্রশাসনের কাছে যাওয়ার কথা ছিল, অথবা নির্বাচন যারা আয়োজন করছেন রিটার্নিং অফিসারদের কাছে যাওয়ার কথা ছিল, তিনি সেটা করলেন না কেন? না, আমরা প্রাথমিকভাবে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, এরপরে জেলা রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা বলছি যে এই বিষয়ে আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য সাধ্যের মধ্যে আছে, আমরা ততটুকু পর্যন্ত আমরা হেল্প করব, এটা আমরা বলেছি। এবং আজকেও আমরা বলেছি, আমাদের এডিশনাল এসপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে যে আমরাও চেষ্টা করছি শরীফকে ট্রেস আউট করার জন্য। যদি কোথাও ওনারাও পারেন তাহলে উদ্ধার করলেই লক্ষ্মীপুরের জন্য কল্যাণ, দেশবাসীর জন্য কল্যাণ,
কল্যাণ, এবার সব মিলিয়ে নির্বাচন কমিশনের জন্য কল্যাণ। এই সময়ে বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এই প্রশ্নবিদ্ধ করা কোত্থেকে আসছে, এই ষড়যন্ত্রটা কোত্থেকে আসছে, এটাও আমাদের দেখার বিষয়, আইডেন্টিফাই করার বিষয় আছে। জি, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ঠিক সেখানকার পরিস্থিতিটা জানানোর জন্য। আমরা কি মোহাম্মদ আতাউর রহমান সরকারকে পাচ্ছি কিনা সেক্ষেত্রে যেতে চাই কামরুজ্জামান কামরুলের কাছে। আপনি শুনেছেন কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। লক্ষ্মীপুরে ভোটের সিল উদ্ধারের ঘটনায় আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন। আপনারা সহ আলোচক যেটি বললেন, তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আপনি কি বলবেন? ধন্যবাদ আজকের উপস্থাপক এবং যারা শুনছেন, একের জামালগঞ্জ, ধর্মবাসা, মধ্যনগর, তাহিরপুরের সকল শ্রেণী পেশার মানুষ, হিন্দু মুসলিম, সবাইকে আমার শ্রেণীর মতো সালাম আদাব। আসলে আমার একটা বক্তব্য ছিল, ওনাদের এই কাজটা ওনারা সবসময় করে আসেন। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য যে শ্রমটা ওনারা দেন, যে মেধাটা ওনারা ব্যয় করেন, আমার মনে হয় সঠিক পথে করতেন। যে আমরা অনেক সময় ওই যে অনেক ছেলেরা নকল করার জন্য যত পড়লে কিন্তু হচ্ছে সে ভালো করতো, কিন্তু নকল করার জন্য বেশি সময় দিয়ে ফেলে। তো ওনারা সবসময় ওই 2 নম্বরের রাস্তা সবসময় খুঁজেন বেশি। এটা আমি না, মানুষজন বলে এটা দীর্ঘদিন ধরেই এটা করে আসছে। এটা আমার মনে হচ্ছে এটা ওপেন সিক্রেট, সবাই জানে। মানে তাদের এই কৌশলটি ভালো না দেশের জন্য, গণতন্ত্রের জন্য। এইভাবে নির্বাচিত হওয়ার কৌশল আমার কাছে খুব অপছন্দের। এটা আমি চাই না, নিশ্চিত এটা তারা বাঁকা রাস্তায় হাঁটছে, এটা জনগণের পছন্দের বাইরে। জি, আপনি যে আসন থেকে নির্বাচন করছেন সেই আসনের পরিপ্রেক্ষিতে কি বলবেন? সেখানে কি এই ধরনের কোনো অপচেষ্টা অথবা আপনাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আছে কিনা? কামরুজ্জামান কামরুলের সংযোগটি কিছু বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও চেষ্টা করছি কানেক্টেড হওয়ার জন্য। এই মুহূর্তে যেতে চাই প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদের কাছে। আপনি শুনছিলেন, লক্ষ্মীপুর থেকেও আমরা ঘটনাটা শুনলাম এবং এটা সরকারের পক্ষ থেকেই এই যে ব্যালটের যে সিল, এই সিলগুলোকে উদ্ধার করা হয়েছে। ভোটের সিল তৈরির এই ঘটনা ধরা পড়লো, এমন আরও ঘটনা থাকার শঙ্কা কি উড়িয়ে দেওয়া যায় কিনা? সুষ্ঠু ভোট নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা তো তাহলে স্পষ্ট। এই ইস্যুতে সরকার কি করছে? ব্যালট পাওয়া যাবে জেনেই তো নিশ্চয়ই সিল বানানোর অর্ডার। এই বিষয়ে সরকারের নজর কেমন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা, আপনি নিজে বলছিলেন যে সরকারি এগুলি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই এই সিলগুলি উদ্ধার করেছে, তাই না? এটা যেমন একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনি শঙ্কার যে জায়গাটা বলছেন, সরকার এই সামনে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোট সংক্রান্ত যাবতীয় অনিয়মের যত ধরনের সম্ভাবনা থাকতে পারে, যত ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, সবগুলির জন্য প্রস্তুত। আমরা সর্বোচ্চ খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি, যেন আমরা সর্বোচ্চ ভালো একটি নির্বাচন উপহার দিতে পারি। সে বিবেচনা করলে আপনি দেখবেন এই যে সিল উদ্ধার করা, এটা সরকারই করেছে, সরকারের বাহিনীর সদস্যরাই করেছে। সুতরাং সরকারের তৎপরতা এখানে স্পষ্ট। দেশের আর কোথাও যদি কোনো ধরনের এই ধরনের অনিয়ম অপকর্ম হয়ে থাকে, সেটা স্পষ্টতই সেটা আইনের আওতায় চলে আসবে। তবে এই লক্ষ্মীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে এরকম তৈরি হচ্ছে, এরকম ধারণা করার যেমন কোনো সুযোগ নেই। আর অন্তত একটি ঘটনায় যেহেতু আইনের আওতায় চলে এসেছে যারা এর সঙ্গে জড়িত, তারা এর ফলে অন্য কোথাও কেউ এই ধরনের সাহস করবে বলেও আমাদের কাছে মনে হয় না। অপরদিকে আপনি যদি এভাবেও বিবেচনা করেন, দেশের কোথাও থেকে এই ধরনের সংক্রান্ত নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন বা ইলেকশনের ভুয়া ব্যালট বা ভুয়া সিল, এই ধরনের ব্যাপারে কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ কোথাও নেই। এই কারণে আমরা ধরে নিতে পারি যে আমরা নির্বাচনের প্রস্তুতিকালে, এখন যে প্রস্তুতির সময়, এই সময়ে প্রচারণার সময় খুব স্মুথ প্রচারণা চলছে, খুব শান্তিপূর্ণভাবে উৎসবমুখরভাবে প্রার্থীরা প্রচারণা করছেন। এর ধারাবাহিকতা নির্বাচনের দিন পর্যন্ত আশা করি বজায় থাকবে। ফয়েজ আহমদ, একটা বিষয় সেটি হচ্ছে, ধরেন 6টা সিল পাওয়া গেল সরকার থেকেই, হয়তো বা কোনো এক জায়গা থেকে আমরা যদি ধরে নিই হাইপোথেটিক্যালি যে ভুয়া ব্যালটও পাওয়া গেল, ব্যালটের সফট কপি কারো হাতে আছে কিনা এ নিয়েও কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠেছে। আপনি এটাকে এনশিওর করবেন যে যদি এমন পাওয়াও যায়, এমন যদি কেউ করেও থাকে, তারপরেও
সেটা ব্যালটের বক্সে পড়বে না, এটা নিশ্চিত করে বলতে পারবেন কিনা? ডেফিনেটলি আপনি দেখুন, দুনিয়াতে রিগড ভোট কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশে বা এই উপমহাদেশে চর্চা আছে তা নয়। সারা দুনিয়ার যেখানেই ভোট আছে সেখানে ভোট রিগ হওয়ার এক ধরনের প্রবণতা, রিগ হওয়ার নানান ধরনের মেকানিজম, কখনো কখনো নতুন নতুন রিগিং মেকানিজম আবিষ্কার হয়। তো ভোটের রিগিংয়ের ক্ষেত্রে আপনি ধরুন লাইন লম্বা করে দাঁড়িয়ে থাকা, কাউকে ঢুকতে না দেওয়া, এটা এক ধরনের রিগিং। হয়তো সে ব্যালটে কোনো কারসাজি করছে না, কিন্তু সে একটা রিগিং প্রক্রিয়া এটাও। সুতরাং রিগের নানান ধরনের পদ্ধতি আছে। এই সর্বোচ্চ যত ধরনের পদ্ধতি থাকতে পারে বা এর প্রায়োগিক দিক যা যা বের করতে পারে এই দুষ্কৃতিকারীরা, এর সব কিছু মোকাবেলা করার জন্য আমাদের ইলেকশন কমিশন, ইলেকশন কন্ডাক্ট করার সঙ্গে যে সমস্ত অফিসিয়ালরা থাকেন, ওনারা এই বিষয়ে খুবই অভিজ্ঞ মানুষ। আশা করি কেউই এই ধরনের কোনো সুযোগ নিতে পারবে না। কোনো ভোটের যে বাক্স বা ব্যালট বাক্স, সেখানে প্রকৃত বৈধ ব্যালট ছাড়া অন্য কোনো কিছু ঢুকবে না, এটা নিশ্চিত করা যায়। অথবা ঢুকলেও সেটা কাউন্টে আসবে না, এটাও কি বলা যায়? না না, ঢুকবে কেন? ঢুকলে সেটা কাউন্টে আসবে না মানে এই জায়গায় আমরা মানে আপনার আগের প্রশ্নটাই ছিল হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যালের পরে যদি হাইপোথেটিক্সের উপরে দাঁড়িয়ে আরেকটা হাইপোথেটিক্যালে যাই, এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? আমরা ওই জায়গায় না যাই, ঢুকবেই বা কেন? ঢুকার প্রশ্নই আসে না। জি, ধন্যবাদ। আমরাও আশ্বস্ত হতে চাই, আসলে ভোটারদের আশ্বস্ত করার জন্যই কিন্তু এই বিষয়গুলো সামনে নিয়ে আসা। কামরুজ্জামান কামরুলকে পেয়েছি, আমরা আবারও পেয়েছি। কামরুজ্জামান কামরুল, আপনি যে উত্তরটা দিচ্ছিলেন সেই উত্তরটা কন্টিনিউ করবেন। জি ধন্যবাদ। আমি আর একটা বিষয় দেশবাসীকে বলতে চাই, আমি যেটা আজ করছি জামাতের অনেক অ্যাক্টিভিটিস, যেহেতু আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, তাদের অনেক বিষয় আমি জানতে পেরেছি। এবারের নির্বাচনে আমি রিটার্নিং অফিসার প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিংদেরকে বলবো, প্রত্যেকেই যেন ভোট দেওয়ার সময় অনেক মহিলারা বোরকা পরে দেবে, কারণ তাদের সাথে আইডিটা শনাক্ত করে দেওয়া হয়, যেন একজনের ভোট আরেকজনের জন্য না দেয়। কারণ এরকম একটা সত্যতা আমার কাছে চলে আসছে। তারা এইভাবে দেওয়ার জন্য চেষ্টা করবে, তারা যাচাই বাছাই করে দেখবে কোন এরিয়াতে কোন ফ্যামিলির মানুষজন নাই, ওই আইডির নামে ওই নামে গিয়ে কথা বলবে। এটার জন্য তারা কাজ করছে। আমার 2-3টা প্রমাণ এরকম আমি পেয়ে গেছি। সেই কারণে বলছি, প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিং যারা আছেন সবাইকে অনুরোধ করব, ভোট দেওয়ার সময় শনাক্ত করে দেবেন যে ভোট দিচ্ছে সে সঠিক ব্যক্তিটা কি না। এই বিষয়টা আমাদের সবার জন্য জানা থাকে এবং এটা শনাক্ত করে যেন ভোটটা দেয়। জি, আর পিওর 32-তে যে এই বিষয়ে যেটি বলা আছে, আমি যদি সেটা আপনাকে বলি, সেটি হচ্ছে পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার তাকে সন্তুষ্ট হতে হবে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, তিনি নিজে সন্তুষ্ট হবেন। এখন আপনি যে অভিযোগটা করলেন অথবা যে শঙ্কার কথা বললেন, সেই জায়গায় প্রিসাইডিং অফিসার কিভাবে এটা শনাক্ত করবেন যদি প্রিসাইডিং অফিসার পুরুষ হন এবং তাৎক্ষণিকভাবে যদি সেখানে কোনো নারীকে খুঁজে না পাওয়া যায়, অথবা এমন ব্যবস্থাপনা কি ভোট কক্ষের আসলে করা হয়েছে? যদি না হয় থাকে এখনো সময় আছে, আমি মনে করি এটা করা উচিত। কারণ এরকম একটা দুর্বিসন্ধি আছে যেটার আমি আন্দাজ করতে পারছি, এটা কিছু আলামত আমি পেয়েছি। সেজন্যই বলছি, তারা যাচাই বাছাই করছে এই এরিয়াতে একটা গ্রামে কতজন মানুষ বাইরে আছে যারা আসবে না ভোট দিতে, তাদের ভোটটা তাদের একজন মানুষ অন্য জায়গা থেকে নিয়ে আসা ভোট দেওয়ার ব্যবস্থা করবে বা ডাবল ভোট দেওয়ার ব্যবস্থা করবে মুখ ডেকে রেখে। আমরা নিয়ম তো হচ্ছে, এখন যেহেতু প্রত্যেকটা ভোটার আইডির সাথে ছবি লাগানো আছে, ছবি এবং এই লোকটা শনাক্ত করে তারপর ভোট দেওয়ার জন্য দেওয়া উচিত। জি, এটা আমার আপনার এই প্রশ্নটি আমি একটু ফয়েজ আহমেদের কাছে আরেকবার নিয়ে যেতে চাই। আপনি কনসার্নটা শুনলেন, এই কনসার্নটার ব্যাপারে আসলে ভোট কক্ষ কেন্দ্রিক কি ব্যবস্থাপনা আছে? হ্যাঁ, এটা 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 আমার মনে হয় আপনিও জানেন যে এইটা আমাদের যে ভোট কেন্দ্রের যেই নেচার, নারীদের জন্য আলাদা ইলেকশন বুথ থাকে। সাধারণত আমাদের রাজনৈতিক দলগুলির যে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেন, তারা যখন তাদের পোলিং এজেন্ট অ্যাপয়েন্ট করেন, সেক্ষেত্রে ওনারা যেমন পুরুষ ভোট কেন্দ্রের জন্য পুরুষ পোলিং এজেন্ট নিয়োগ দেন, অ্যাট দ্য সেম টাইম ওনারা নারী ভোট কেন্দ্রের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ওনারা চেষ্টা করেন নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য নারী ভোট কেন্দ্রগুলিতে। সেক্ষেত্রে দেখুন আপনি যেই প্রক্রিয়ায় একদমই আমরা 3-4 জন যে মানুষগুলি থাকবে তারা প্রত্যেকেই হিউম্যান,
আপনার প্রিজাইডিং অফিসার যিনি হচ্ছে ভোটার যুক্ত ভোটার তালিকা দেখে ওই চেহারা নিশ্চিত হবেন, এই একই তালিকা কিন্তু সব প্রার্থীর যারা প্রতিনিধি সেখানে অর্থাৎ পোলিং এজেন্ট তাদের কাছেও থাকবে। সেক্ষেত্রে ধরুন ফর এক্সাম্পল আপনি একজন প্রার্থী এবং আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আপনার যে পোলিং এজেন্ট আছেন তিনি যদি কোনো কারণে কোনো ভোটারকে সন্দেহ করেন, একই সঙ্গে তো সেখানে আমিও আছি, সবাই আছি, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের সহযোগিতা উনি নেবেন। তো এরকম ক্ষেত্রে এইটা অ্যারাইজ হওয়ার সম্ভাবনা খুবই কম যে কোনো নারী ভোটার যিনি যদি উনি ধর্মীয় কারণে বোরকা পরে যান এবং বোরকা উনি চেহারা দেখাতে না চান, সেটা উনি একজন পুরুষকে দেখাতে চাইবেন না, কিন্তু নারীকে তো দেখাতে চাইবেন। তো সেই জায়গায় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলে উনি তো নিজে ভোটার হিসেবে একটা রিস্কে পড়বেন, উনি জেল জরিমানার মধ্যে পড়বেন, এই ঝুঁকি উনি কেন নিতে যাবেন? সুতরাং আমি আবারও অ্যাপ্রিসিয়েট করি এই কনসার্নগুলি থাকা ভালো ভোটের আগ দিন পর্যন্ত। এই কনসার্নগুলি যত বেশি অ্যারাইজ হবে তত এই পর্যায়ে এই ভোট গ্রহণের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবেন বিভিন্ন পর্যায়ে তারা সচেতন হওয়ার সুযোগ পাবেন, তারা আরও সতর্ক হওয়ার সুযোগ পাবেন। এই জন্য আমি বলছি আমরা সর্বোচ্চ খারাপ একটা পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সেই প্রস্তুতিই আমাদেরকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মহসিন কবির মুরাদের কাছে যেতে চাই, সেটি হচ্ছে বিএনপি বলছে ভোট কারচুপিতে জামাত সক্রিয়। পাল্টা অভিযোগ হিসেবে আপনারা বিএনপির বিরুদ্ধে এমন কোনো প্রমাণ দিতে পারেন অথবা চেষ্টা? এরকম ভোট কারচুপির বিষয়ে আমরা প্রশাসন এখন পর্যন্ত যতটুকু ব্যবস্থা নিয়েছে আমরা আশা করি ভোট কারচুপির পর্যায়ে যেতে পারবে না। এক্ষেত্রে আমরা আশঙ্কা করি হইল ভোটার কেন্দ্রে আসার নিশ্চয়তার বিষয়ে আমরা একটু আশঙ্কা করি। যেমন বিষয়টা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের বিষয় যদি আমরা চিন্তা করি, লক্ষ্মীপুরে আমাদের আপনি জেনে থাকবেন লক্ষ্মীপুরে আমাদের কয়েকটা বাহিনী, আমাদের এখানে ফরিদ বাহিনী, কাউসার বাহিনী, সীতা তারেক বাহিনী, বাগিনা বাহিনী, জাভেদ বাহিনী, দীপু বাহিনী, অসংখ্য বাহিনী এবং সকল এই বাহিনীগুলো হচ্ছে সশস্ত্র বাহিনী। আগে বাহিনী ছিল, বাবুল বাহিনী ছিল, মারা গেছে, তার স্ত্রী এখন ওই বাহিনী চালায়। সুলেমান মারা গেছে, ছাত্রদলের নেতা ছিল, ওইটা তার স্ত্রী চালায়। এরপরে লাদেন বাহিনী, লাদেন মারা গেছে, তার আত্মীয় স্বজনরা তার লোকেরা এখন চালায়। জিহাদি বাহিনী, জিহাদি আমরা জানি যতটুকু সে ইন্ডিয়া আছে, তার লোকেরা সবাই এলাকায় আছে এবং তার অস্ত্রশস্ত্র সব এখন এলাকায় আছে। জিসান বাহিনী নামে, জিসান সেও যুবদলের নেতা ছিল, জিসান মারা গেছে, জিসান বাহিনীর সকল লোকেরা তার অস্ত্রশস্ত্র সবকিছু আছে। প্রশাসন চেষ্টা করছে না তা নয়, প্রশাসন চেষ্টা করে। আমরা গতকালকেও দেখেছি, গতকালকে 4 ফেব্রুয়ারিতে এমরান নামে একজন যুবদল নেতা, তার সহকারী সজীব সহ গ্রেপ্তার হয়েছে। সে একটা যুবদলের একটা ওয়ার্ডের সেক্রেটারি, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল সহ, এলজি সহ এবং 37 রাউন্ড গুলি সহ সে গ্রেপ্তার হয়েছে। আমরা দেখেছি হলো ডিসেম্বরের 25 সালের ডিসেম্বরের 1 তারিখে অস্ত্র তৈরির একটা কারখানা, একটা ওয়ার্কশপ, অস্ত্র তৈরির একটা কারখানা যৌথ বাহিনী আমাদের এখান থেকে করেছে। তাইলে অস্ত্র তৈরির একটা কারখানা যেহেতু ছিল, তাহলে তারা আগে থেকেও এখানে ছিল। এখন তারা কোথায় আছে এটা কিন্তু এখন পর্যন্ত আইডেন্টিফাইড না। এরপর আমরা দেখেছি ডিসেম্বরের 7 তারিখে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, 6টি আগ্নেয়াস্ত্র। এরপরে 16 নভেম্বরে যুবদল নেতা টুটুলের বাড়ি থেকে রামদা, একনালা বন্দুক সহ এগুলো উদ্ধার হয়েছে। আমরা দেখেছি 10/8/2025 ফরিদ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ, উনি গ্রেপ্তার হয়েছেন অস্ত্র সহ। তার কাছ থেকে কাটা রাইফেল, বন্দুক, রিভলভার সহ উদ্ধার হয়েছে 24/3-এ। এভাবে করে খোরশেদ নামে একজন ব্যক্তি, তাও তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, 24/1/25-এ তিনি এলজি, কার্টুজ, এরপরে বুলেট সহ তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপরে 25 সালে আবার জানুয়ারি মাসে জিশান বাহিনী, জিশানের কবরস্থান থেকে, কবরের ভিতর থেকে এলজি, এরপরে ব্যারেল, বুলেট এগুলি সহ উদ্ধার হয়েছে। এভাবে করে এই যেগুলি উদ্ধার হয়েছে এগুলি খুবই একবারে সিম্পলি, কিন্তু আরো বড় ধরনের অস্ত্রের গোডাউন কিন্তু এখনো লক্ষ্মীপুরে আছে। আমরা আশঙ্কা করি এই অস্ত্রগুলি যদি শেষ পর্যন্ত উদ্ধার না হয়, তাহলে কিন্তু ভোটাররা কেন্দ্রে আসার ক্ষেত্রে খুবই আশঙ্কা করি আমরা। এদের ভয়ের কারণে, অস্ত্রের যন্ত্রণা এখনো আছে, এদের ভয়ের কারণে, বিশেষ করে মহিলাদের বিষয়ে ওনারা একটা কথা আমাদের লক্ষ্মীপুরে, এই কথাটা লক্ষ্মীপুর থেকে এসছে, আজকেও আমাদের একজন বিজ্ঞ আলোচক বলেছেন, আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই বারবার বলছেন যে জামাত ইসলামী 50,000 বোরকা অর্ডার দিয়েছে, কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়ে পাল্টা আমাদের এখানে যিনি প্রার্থী সদর 3 আসনের আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম ভাই, তিনি বলেছেন যে অ্যানি ভাই, আপনি যে বোরকার কথা বললেন এটা আপনি প্রমাণ দিতে হবে
কোথায় আমরা এই বোরকা অর্ডার দিছি। কিন্তু এই কথার পাল্টা কোনো কথা এনি চৌধুরী এনি ভাই কিন্তু আর বলতে পারেননি। তাহলে কি হলো, এটা হলো একটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই কথা বিষয়টা এরকম যে ওনারাই মূলত জাল ভোটের ব্যবস্থা করবেন, ওনারাই মূলত ভোট কারচুপির ব্যবস্থা করবেন কিনা ওই আশঙ্কা থেকে আগে থেকেই আরেকজনকে ব্লেম দিয়ে আমরা এবং আমরা এটাও মনে করি যে এই অস্ত্র যখন উদ্ধার হয়েছে ওনাদের যুবদল নেতা অমুক তমুক যখন অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, ঠিক এই সময় এসে সিলের কথা আসছে। সিলের যেহেতু দুইজন জাল সিলের কথা সিলের কথা আসছে, দুইজনেই যেহেতু প্রিন্টিং ব্যবসায়ী, এখন পর্যন্ত শরীফ আইডেন্টিফাইড হয় নাই, আমরা এখনো জানি না এটা ওনাদের ষড়যন্ত্র কিনা। সুতরাং আমরা এই আশঙ্কায় এখনও আছি। আমরা এটা পুলিশ সুপার মহোদয়কে আমরা বলেছি, আমরা রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, আমরা বলেছি যে ভোটাররা কেন্দ্রে আসার ক্ষেত্রে, বিশেষ করে মহিলা ভোটাররা আসার ক্ষেত্রে আমরা এখনো আশঙ্কা করি, এই আশঙ্কায় কিন্তু আমরা এখনো আছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা তিনজনই থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। যেতে চাই অ্যাডভোকেট মহসিন কবির মুরাদের কাছে আবার। সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে আপনাদের দলের বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানে আপনাদের নারী কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আপনারা এতদিন। আবারও একই অভিযোগ এবার আপনাদের বিরুদ্ধে। আপনারা তো নারীদেরকে মাথায় তুলে রাখার কথা, কিন্তু নির্বাচনের মাঠে নারীদের হেনস্থার যে অভিযোগ, ভিন্ন মতের নারীরা কি আপনাদের কাছে নিরাপদ থাকবে বা এখনো আছে কিনা? জি, ধন্যবাদ। আপনি এখন যে কথাটি বললেন এই বিষয়টি আমার নলেজে মোটেও নাই। লক্ষ্মীপুরে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে মর্মে আমাদের এখনো জানা নাই। তবে মহিলাদের বিষয়, নারীদের বিষয় আমরা সবসময় সচেতন থাকি। আমরা সবসময় সচেতন থাকি। এই ধরনের একবারে টোটালি এই যে অভিযোগ আপনি করলেন, আমার মনে হয় এটা টোটালি অসত্য হবে। বরং আজকে বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আমাদের একটা নারী সমাবেশে লোকমান কমিশনার বিএনপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির যিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, লোকমান কমিশনার, তার নেতৃত্বে হামলা হয়েছে আজকে বিকালেও। এবং এই ধরনের আমাদের লক্ষ্মীপুর সদর আসনে, রায়পুর আসনে, রামগঞ্জ আসনে আজকেও হামলা হয়েছে, রামগঞ্জে আজকেও হামলা হয়েছে আমাদের নারীদের উপরে, রায়পুরে। এভাবে করে অন্তত 30 থেকে 35টা স্পটে আমাদের নারীদের উপর হামলা হয়েছে। এবং স্বয়ং আমাদের সদর আসনের প্রার্থী ডক্টর রিজওয়াল করিম ওনার স্ত্রীর নেতৃত্বে আমাদের একটা প্রোগ্রামে হামলা করেছে। এবং একটা পর্যায়ে আমাদের 6জন ভাই সেখানে আহত হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল। এরপরে ওটা আমরা মামলাও করেছি। এই পর্যায়ে এসে আসলে আমাদের বিষয়ে, বিশেষ করে নারীদের বিষয়ে কোনো অভিযোগ অবশ্যই আমরা এটাকে অ্যালাউ করি না। এবং এই ধরনের কোনো অভিযোগ আমাদের ব্যাপারে যেটা আছে এটা সত্য নয় বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। কামরুজ্জামান কামরুলের কাছে ফিরতে চাই। দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আকবর হোসাইন। আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন। আপনাদের দলের মহাসচিবও তার নির্বাচনের এলাকায় দেয়া বক্তব্যে একসময় বলেছিলেন শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। প্রশ্নটা হচ্ছে, বিএনপি কি আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন এটাতে মজা পাচ্ছে না? আপনার আসনে যদি বলেন, আপনি কি আওয়ামী লীগকে মিস করছেন? না, আমি নির্বাচনের জন্য আসলে যেই আসুক আমি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। আমার বিশ্বাস আমার জনগণ আমাকে পছন্দ করে। আমি জনগণের এবারের নির্বাচনে কিন্তু আমি জনগণের মনোনীত ক্যান্ডিডেট। আমার জনগণ আমার অভিভাবকরা যেহেতু আমার সাথে আছে, যে কোনো দলেই আসুক আমি নির্বাচন করার জন্য প্রস্তুত। আমার জনগণকে নিয়ে, আমাদের এই অঞ্চল হিন্দু এবং মুসলিম অধ্যুষিত, এই সকল শ্রেণী পেশার মানুষ আমাকে অনেক পছন্দ করে। এবং আমরা আমাদের নির্বাচনে অনেক জমজমাটভাবে আমরা নির্বাচন করছি। ইনশাল্লাহ 12 তারিখেই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই বোঝা যাবে আসলে আমাদের নির্বাচন কতটা জমজমাট ছিল, কতটুকু অংশগ্রহণমূলক ছিল। আমার বিশ্বাস আমাদের এখানে খুব অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমরা বেশ কয়েকটা জরিপ দেখছিলাম। এই জরিপগুলো যদিও অনেক ধরনের জরিপে অনেক কিছুই থাকে,
একটা বিষয় সেটি হচ্ছে বেশিরভাগ জরিপে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে ঝুঁকছে অথবা বিএনপিতে বেশিরভাগ ভোট দেবে, এই ধরনের যে জরিপগুলো এগুলো কি একটা ফিল গুড দেয়? এখন এইগুলি আমি ঠিক জানি না, তবে আমাদের এলাকার লোকজন যারা আছে সবাই ভোটে যাবে, ভোটে যাওয়ার জন্য আগ্রহ আছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো অনেকেই এলাকাতে নেই, সারা বাংলাদেশেই অনেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় আছে। এমনি সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। এটা আওয়ামী লীগ বিএনপি না, সাধারণ জনগণ সবাই, হিন্দু মুসলিম সকলে মিলেই ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। আমি সবার ধরে ধরে যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, করছি, মনে হচ্ছে মানুষ ভোট দিতে আগ্রহী আছে। আমার অঞ্চল, আমি তো আসলে বাংলাদেশের সব অঞ্চলের প্রেক্ষাপট তো একরকম না, আমার অঞ্চলের কথাটা আমি আপনাকে বলছি। জি, আরেকটা প্রশ্ন, মাঠে বিপুল পরিমাণ সেনাবাহিনীর উপস্থিতি নির্বাচনের পরিবেশ বজায় রাখবে বলে আস্থা রাখছেন কিনা? আপনার আসনে সেখানকার কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডিপ্লয়মেন্টগুলো কেমন হচ্ছে, চোখে পড়ছে কিনা? যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে আবার আপনারা এটাও বলেছেন যে 12 তারিখে ভোট পাহারা দিতে হবে এবং ভোট বুঝে নিয়ে তারপর বাড়ি ফিরতে হবে। যদি এমনটা হয়, যে প্রশ্নটা এর আগেও আমি বেশ কয়েকজনকেও করেছি এই বিষয়গুলো যখনই সামনে এসেছে তখন থেকে, এখন সবাই তো ভোট পাহারা দেওয়ার কথা বলছে। এখন আপনারা ভোট পাহারা দিতে যাবেন, সেখানে বিপরীত শিবিরের যারা থাকবে তাদের সঙ্গে ছোট্ট কথাকে কেন্দ্র করে সংঘর্ষ হবে না, বিতর্ক হবে না, কোনো ধরনের ভায়োলেন্স হবে না, সেটা কিভাবে নিশ্চিত করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তো বাইরের পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল রাখার জন্য কাজ করবে, কিন্তু আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে অনেক সময় ওই যে তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। জাল ব্যালট এবং একজন ক্যান্ডিডেট যাবে, এক্সট্রা নিয়ে যাবে, এরকম প্রত্যেকটা সেন্টারে যদি তারা 100 ব্যালটে মানে 100 ভোট তারা এক্সট্রা মেরে দিল, এই করে আমার এখানে 100 প্রায় 86টা কেন্দ্র আছে। ওই সকল কেন্দ্রে যদি 100 করে নেয় তাহলে তো বহুত ভোট চলে যাবে। এইটা হলো, এইগুলিকে পাহারা দিতে হবে যে এই অনিয়মটা যেন না হয়। বোরকার খুলে শনাক্ত করে আইডেন্টি করে যেন ভোট দিতে চায়, এইগুলিকে পাহারা দেওয়ার জন্য আমরা বলছি। এরকম একটা আশঙ্কা আছে, কারণ তারা, আপনারা তো দেখেছেন এই যে আচ্ছা, এই বিষয়গুলো দলীয় নেতা কর্মীরা কিভাবে পাহারা দিবে বলেন তো? আপনাদের প্রতিকক্ষে তো প্রত্যেক যে প্রার্থী, সেই প্রার্থীর একজন করে এজেন্ট থাকবেন এবং তিনিও তো নিশ্চিত করবেন, তাকে তো দেখানো হবে। যেমন আমি যদি কেন্দ্রের কথা, কক্ষের কথা বলি, একটা কক্ষে প্রথম যখন ভোটার যান তখন তার আইডেন্টিফিকেশনটা হয়, তার ভোটার তালিকা থেকে তার ছবি এবং এইগুলো নিয়ে আইডেন্টিফিকেশনটা হয়, এবং যিনি পোলিং অফিসার থাকেন ওই চেয়ারে তিনি কিন্তু প্রার্থীদের যারা এজেন্টরা আছেন সেই এজেন্টদের সামনে বিষয়টাকে বলেন, এবং এজেন্টরা যখন থাম দেন, গো অ্যাহেড দেন, তারপরেই কিন্তু তিনি সেকেন্ড যে স্টেপ সেই স্টেপে যান এবং সেখানে তাকে অমোচনীয় যে কালি সেটি ব্যবহার করা হয়। তো আপনার তো কক্ষে কক্ষে এজেন্টরা থাকছেই, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে কিভাবে এই ভোট আপনি পাহারা দিবেন? না, আমি বাইরে থেকে না, আমি আমার এজেন্টদেরকে বলছি, এবং আমরা সতর্ক থাকার জন্য, তারা আশঙ্কা আছে অনেক জায়গায় চলার জন্য, তাদের আরেকটা প্ল্যান আছে। সকাল 7টা থেকে ভোট দিয়ে 8টা, 9টা, 10টার ভিতরে, 12টার ভিতরে তাদের ভোট কাস্ট করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, এরকম একটা নিউজও আমাদের মধ্যে আছে। এইটা যদি হয়, এটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে, কারণ এটার বিকল্প নেই। আপনারা দেখেছেন না, এই যে আমাদের ডাকসুর নির্বাচন নীলক্ষেত থেকে হয়ে গেছে, এরকম অসংখ্য ইঞ্জিনিয়ারিং তাদের মধ্যে আছে। আমি ওনাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, আসলে এখনকার এই যুগের যে আমাদের যুবক ভাইরা, ইয়াংস্টাররা যারা আছে, এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে ওই 2 নম্বরই করে বেশি সময় বেশি দূর আগানো যায়। জি, কামরুজ্জামান কামরুলের কথা শুনছিলাম, কনসার্নগুলো বেশ উঠে এসেছে। ফয়েজ আহমেদের কাছে যেতে চাই এবার, একটু অন্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ। সেটি হচ্ছে তড়িঘড়ি করে বড় বড় সিদ্ধান্ত, বেশ সমালোচনার একটি জায়গা তৈরি করেছে। নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকার কেন তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদী চুক্তি ও বড় বড় প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিচ্ছে? রাজনৈতিক দল ও সচেতন সমাজের সমালোচনার জবাবে আপনাদের এই বক্তব্যটা কি হবে? এই চুক্তিগুলো পরবর্তী সরকার যে আসবে তাদের জন্য কোনো কারণে গলার কাটা হতে পারে কিনা?
জি, আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে একটু বলি, একটু মানে আপনার যে আলোচনাটা হচ্ছিল যে বিভিন্ন প্রার্থী বা বিভিন্ন দল যে ধরনের পরিকল্পনা করছেন বলে একজন ভাই অভিযোগ করছিলেন, এখানে উনি নিজে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখুন, তার অপোজিশন ক্যাম্পের সবগুলি মোটামুটি কি কি কনস্পাইরেসি করতে পারে, কি কি পরিকল্পনা করছে উনি এগুলি জানেন, তাই না? সো এই জানা অপোজিশন ক্যাম্পের সব প্রস্তুতি যদি উনি জেনে যান, তারপরে আবার ওগুলি উনি বলেও দেন, তার মানে হচ্ছে আমি এটাকে পলিটিক্যাল এক ধরনের নির্বাচনের সময় ব্লেম করার যে ব্যাপারগুলি থাকে এটা হিসেবে দেখতে চাই। অপরদিকে আপনি ধরুন এই আলাপগুলি যদি খুব বেশি হয় না, তাহলে আমি বিশ্বাস করি যে এখানে ওনার আসনেই যদি পার্টিকুলারলি বলি, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকে ভালো নির্বাচন প্রত্যাশা করেন, উনি নিজেও ভালো নির্বাচন প্রত্যাশা করেন, উনি নিজে একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে জয়যুক্ত হতে চান। তো এইটা হচ্ছে একে অপরের প্রতি এই ধরনের ব্লেমগুলি কন্টিনিউ করতে থাকলে স্থানীয়ভাবে পরিবেশটা খানিকটা নষ্ট হতে পারে। কারণ আপনি যদি একদম সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেই বিষয় নিয়ে আপনি সুনির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ডিল করবেন, পাবলিকলিও কমপ্লেইন করবেন, প্রেস কনফারেন্স করবেন, ইভেন টকশোতে বলবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি যেভাবে বলছেন তা তো ওনার অপোজিশন ক্যাম্প কি কি ষড়যন্ত্র করছে তা তো উনি সবই জানেন, এবং উনি সব জেনেও বলে দিচ্ছেন। এটা তো পলিটিক্যালি আমার কাছে খুব কারেক্ট মনে হলো না। আরেকটা বিষয়, আপনি যে প্রশ্নটি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদের শেষ দিকে এসে তড়িগড়ি করে নানান ধরনের চুক্তি করছে বা প্রকল্প নিচ্ছে, প্রকল্প তো নিচ্ছে না, কিছু নানান ধরনের যে কিছু পেন্ডিং ওয়ার্ক ছিল। আপনি খেয়াল করুন যে ইন্টারিম গভর্নমেন্ট যে অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে, শুরুর দিকে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে, অনেকগুলি কাজ শেষ করার চেষ্টা করেছে। তো যেটা হয় যে সরকারের যখন মেয়াদ আস্তে আস্তে শেষ হয়, সরকারের অফিসিয়ালরা যারা এই প্রক্রিয়ার সঙ্গে ছিলেন তাদেরকে প্রতিনিয়ত তাগিদ দিতে হয় যে এই কাজগুলি শেষ করতে হবে, আমাদের হাতে তো সময় কম, আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা শেষ করা। একেবারেই রুটিন ওয়ার্ক, একেবারেই নিয়মতান্ত্রিকভাবে। এবং আপনি যে আশঙ্কার জায়গাটা বলছেন, পরবর্তী রাষ্ট্রের পরিচালনা দায়িত্বে যারা আসবেন তাদের জন্য এটা একটা বোঝা হবে কিনা, ডেফিনেটলি নট। বিকজ এই ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত যে ধরনের পলিসি ডিসিশন নিয়েছে, যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রেই পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন, অর্থাৎ যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারেন, তাদের সঙ্গে নিয়মিতই এক ধরনের কনসাল্ট করে থাকেন। সো এই জায়গাটা খুব বেশি আশঙ্কার কিছু নাই। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট এই সময় এই কাজগুলি করতে কোনো বাধাও নেই। আপনি বাধা বা সন্দেহের চোখে দেখতে পারতেন তখন যদি এই বিষয়টি এমন হতো যে এই সরকার নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, শেষ সময়ে এসে কিছু প্রকল্প, কিছু উদ্যোগ, কিছু চুক্তি এসব দেখাতে পারলে জনমনে তার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি হবে, সেজন্য ভোট বাড়বে। সো আমাদের তো ভোট পাওয়ার কোনো ইয়ে নেই, আমাদের কাছে নাগরিকদের যে দায়িত্ব সরকারে থাকার ফলে যতটুকু শেষ দিন পর্যন্ত যতগুলি কাজ করার সুযোগ আছে সব করে যাওয়াটাই এক ধরনের রেসপন্সিবিলিটি মনে করা হচ্ছে, সে জায়গা থেকে কাজগুলি করা। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মহসিন কবির মুরাদের কাছে আসতে চাই। সেটি হচ্ছে প্রশ্নটা ঠিক যেই প্রশ্নটা আমরা ফয়েজ আহমদকে করেছি, এই প্রশ্নটাই যদি আপনাকে বলি যে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের এই যে চুক্তি এবং এই যে সিদ্ধান্তগুলো, এগুলোকে আপনার দল কিভাবে দেখছে? যে প্রশ্নটা তাকে করেছিলাম যে সরকার পরবর্তী আসলে গলার কাটা হবে কিনা, ধরেন আপনি যদি সরকারে আসেন তাহলে কি আপনি জিনিসগুলোকে কন্টিনিউ করতে পারবেন কিনা? এটা আমার মনে হয় সরকারের তো একটা নিজস্ব পলিসি আছে, ওই পলিসি অনুযায়ী তারা করেছেন। এবং কোনো সরকারই পরবর্তীতে যে সরকার আসবে, আমরা এখনো পর্যন্ত আশা করি জামাত নেতৃত্বে যে জোট আছে, এই জোট সরকার গঠন করবে। তো এই বিষয়ে আমাদের সেন্ট্রাল থেকে কোনো প্রতিক্রিয়া এখনো দেয়নি। আমি আপাতত এই বিষয়ে কথা বলতে চাই না। তবে আমার বিশ্বাস সরকার এখন যা করছেন এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা চেঞ্জ হওয়ার তো সুযোগ থাকে, অসুবিধা হবে না আমরা মনে করি। চেঞ্জ হওয়ার সুযোগ হবে না মানে আমি বুঝি না, এই জায়গাটা একটু বলবেন, কোনটা চেঞ্জের কথা বলছেন? আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিগুলো কনফার্ম করছে, এই চুক্তিগুলি তো কন্টিনিউ চলবে, কন্টিনিউয়াস প্রসেস। এটা সরকারের দৃষ্টিভঙ্গির আলোকে চলছে। এবং পরবর্তী যে সরকার গঠন করবে, পরবর্তী সরকার নিশ্চয়ই দেশের স্বার্থে তখন পর্যন্ত যতটুকু তখনকার আলোকে পদক্ষেপ তখনকার সরকার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন, তখন যেভাবে হবে এটা হবে। আমার বিশ্বাস এটা খুব বেশি। আমি আরো স্পেসিফিক করি, সেটি হচ্ছে আপনারা নির্বাচনী ইশতেহার দিয়েছেন, আপনারা 41 দফা ভিশন দিয়েছেন, 26টি অগ্রাধিকারও রেখেছেন। এই যে এখন যে চুক্তিগুলো হয়েছে অথবা হচ্ছে, শেষ দিক অথবা সিদ্ধান্তগুলো হচ্ছে, এগুলো কি আপনাদের যে ইশতেহার অথবা আপনাদের কমিটমেন্ট এর সঙ্গে কোনোভাবে কন্ট্রাডিক্ট করে কিনা?
কন্ট্রাডিক্ট যদি দুই একটা করেও সেটা আমাদের পরবর্তী সরকার যখন আসবে সরকার সেটাকে তো অ্যামেন্ডমেন্ট করার সুযোগও থাকবে তখন। জি, আপনার উত্তরটা পেয়েছি। কামরুজ্জামান কামরুল, একই প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো শেষ সময়ে এসে হলেও নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো আপনারা যদি ক্ষমতায় আসেন, সরকার গঠন করেন, আপনাদের হাতে সেফ থাকবে কিনা, এবং আপনাদের যে ইলেকশন ম্যানিফেস্টো আগামীকালই আপনারা দিতে যাচ্ছেন বড় করে, সেই সব জায়গায় যদি কন্ট্রাডিক্ট করে তাহলে কি করবেন? কামরুজ্জামান কামরুল। জি, ধন্যবাদ। আমি এই বিষয়ে আমি যেটা বলতে চাই, আমি যেটা মনে করি, এই এই সকল সিদ্ধান্ত যদি জনকল্যাণে হয় অবশ্যই থাকবে, এটা আমরা মেনে নেব। যদি এখানে জনকল্যাণের বাইরে হয় তাহলে এক্ষেত্রে হয়তো কিছু সিদ্ধান্ত চেঞ্জ করার সুযোগ থাকলে চেঞ্জ হবে। আর বেশিরভাগই আমরা জনস্বার্থে যেটা হয় এটা আমরা মেনে নেব বলে আমার ধারণা। না না, যদি হয় অবিশ্বাস। বলার তো সুযোগ নাই। আপনি তো দেখছেন সামনে যা যা হচ্ছে, এগুলো নিউজ হচ্ছে, এগুলো প্রকাশও পাচ্ছে। যদি হওয়ার কিছু নাই, যা যা হয়েছে সেই জায়গা থেকে বলেন। আমি সেই জায়গা থেকেই বলছি, যেগুলি আমাদের শুধু অডিওটা পাই কিনা দেখি, আপনার কথাটা হলেও শুনতে চাই। সরি আমার কানেক্ট, জি, মানে নেট কানেক্টটা খুব দুর্বল। তো, জি, আমরা শুনছি, আপনি প্লিজ হ্যালো, বলবেন। জি, জি, না, আমরা এখানে জনকল্যাণ যতগুলি সিদ্ধান্ত আছে সবগুলি সিদ্ধান্তই তো, যেগুলি সিদ্ধান্ত হবে সেগুলি সিদ্ধান্ত আমাদের সরকার এটা মেনে নেবে, এটাকে নিয়ে আগাবে। এটা কোনো কারণে জনগণের সিদ্ধান্তের উপর যদি চেঞ্জ করতে হয় তাহলে করবে, সিম্পল। জি, আপনার উত্তরটা পেয়েছি। ফিরতে চাই ফয়েজ আহমেদের কাছে। সেটি হচ্ছে একদম শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সময়, কবে নাগাদ অন্তর্বর্তী সরকার বিদায় নেবে? আচ্ছা, আরেকটা বিষয়, সেটি হচ্ছে প্রেস উইংয়ে আপনার চাকরি আর কতদিন, যদি সেখান থেকেই বলি। প্রেস উইংয়ে আমার চাকরি আর কতদিন, ইন্টারেস্টিং। আমি এই প্রশ্নের একবার উত্তর দিয়েছিলাম আপনাদের টেলিভিশনে বহুদিন আগে। হোয়াট আমার প্রেস উইংয়ে চাকরি সম্ভবত আর সপ্তাহখানিক, মানে ইলেকশনের তো আর 6 দিন বাকি আছে। তো ইলেকশনের পরে কিছু প্রসিডিউরাল ব্যাপার স্যাপার থাকবে, সিরিমোনিয়াল ব্যাপার থাকবে। ধরুন 12 তারিখ নির্বাচন হবে, আমরা 12 তারিখ সারা রাত 13 তারিখ ভোর পর্যন্ত হয়তো হয়ে যেতে পারে নির্বাচনের আনঅফিসিয়াল যে রেজাল্ট ঘোষণা হয় সেটি আস্তে আস্তে রিটার্নিং অফিসারের কাছ থেকে বা ইলেকশন কমিশন সচিবালয় থেকে। ধরুন 14 তারিখের মধ্যে হয়তো গেজেট হয়ে যেতে পারে, 15 তারিখের মধ্যে, 16 তারিখের মধ্যে এবং 17 তারিখ যদি সর্বোচ্চ ধরি, এই সময়কালের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং নতুন সরকার গঠিত হবে আশা করা যায়। তো সেক্ষেত্রে আমি ধরে নেই হয়তো 17 তারিখ পর্যন্ত আমার চাকরি আছে। জি, আরেকটা প্রশ্ন একটু যোগ করি, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনের পর আমরা কি তাকে রেগুলার দেশে পাবো, নাকি তিনি আবারও চলে যাবেন? আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলেই ওনার প্রেস উইংয়ে কাজ করছি। প্রফেসর মোহাম্মদ ইউনূস যেদিন চিফ অ্যাডভাইজার থাকবেন না, সেদিনের পর থেকে ওনার সঙ্গে তো আমার কোনো এই ধরনের ওয়ার্কিং রিলেশন নেই। সুতরাং এরপরে উনি কি করবেন এটা আমি জানি না। তবে এখন পর্যন্ত আমি যতটুকু ধারণা পাই, ওনার যে সমস্ত পুরনো কাজের মধ্যে ছিলেন, যে কাজগুলি উনি করতেন, উনি মানে হেলথ সেক্টরে কিছু কাজ করার চেষ্টা করছিলেন, উনি কিছু ভিশন নিয়ে কাজ করেন, গ্লোবালি উনি দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছিলেন, সেই কাজগুলি উনি মনোনিবেশ করবেন বলেই উনি ওনার পরিকল্পনা বিভিন্ন সময় শেয়ার করেছেন, সে সময় আমি শুনেছি। তো সেটা উনি কোথায় বসে করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে কোনো পরিকল্পনা ওনার কাছ থেকে আমি স্পষ্টত শুনতে পাইনি এখনো। তবে যতটুকু জানি উনি দেশে থাকবেন, আগের মতোই উনি যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। আগেও উনি দেশে থাকতেন বেশিরভাগ সময়, অনেক সময় বিদেশে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন, এভাবেই তো ওনার কাজ উনি করতেন। ওনার কাজ তো দুনিয়াব্যাপী, মানে হোয়াই প্রফেসর মোহাম্মদ ইউনূস ওয়াজ নিডেড ফর আস। আপনি পৃথিবীতে এটা বিরল ঘটনা যে একটি সরকার গঠনের জন্য একজন ব্যক্তির জন্য পুরো জাতিকে 3 দিন অপেক্ষা করতে হয়েছে সরকার ছাড়া।
তো সেটা আমরা তো ওনার জন্য পুরো জাতি অপেক্ষা করেছে 3 দিন, এই কারণেই যে উনি গ্লোবালি অ্যাকসেপ্টেবল, উনাকে আমরা ওই জায়গার জন্য আমাদের প্রয়োজনীয় মনে করেছি বলেই। সো যে মানুষটা গ্লোবালি অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, উনি সারা দুনিয়াকে দিতে পারবেন, দিতে চান, উনি তো ওনার কাজ করবেন নিশ্চয়ই। তখন আপনারা জানতে পারবেন তিনি কখন কোথায় কি কাজ করছেন। ইমিডিয়েট ওনার যে প্ল্যান সেটা তো আমরা প্রেস কনফারেন্সে শেয়ার করেছিলাম। মার্চ মাসের দিকে উনি হচ্ছে জাপানে একটা ওসান রিলেটেড, সম্ভবত ওসান ইকোনমি বা ব্লু ইকোনমি এই ধরনের বিষয়ে একটা বড় কনফারেন্স, সেখানে উনি ইনভাইটেড, ওখানে যাবেন এবং ওনার হেলথ বিষয় নিয়ে এবং আমাদের সমুদ্র অর্থনীতি নিয়ে কাজ করার, বাংলাদেশের যেহেতু সমুদ্র এক বিশাল সম্পদ, উনি দায়িত্ব পালনের সময় বারবার বলেছেন আমরা শুধু দেশের যেই সীমারেখা সেটা স্থলভাগ নিয়ে চিন্তা করি, আমাদের বিশাল জলভাগ রয়েছে, সেটাও যে একটা অপার সম্ভাবনার জায়গা, সেটা যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে, অনেক সমৃদ্ধ করতে পারে, সেই বিষয়গুলিও চিন্তা করতে হবে। উনি ওনার ব্যক্তিগত পরিসরে থেকে বাংলাদেশের জন্য এই কাজগুলি করে যাবেন হয়তো। জি, ফয়েজ আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ কামরুজ্জামান কামরুল এবং অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, আপনাদের তিনজনকেই আমাদের সঙ্গে আজকের এই রাজনীতির আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনীতি মানেই যুক্তি, পাল্টা যুক্তি আর জনগণের প্রত্যাশার প্রতিফলন। লক্ষ্মীপুরের সিল রহস্য আর এ নিয়ে নানান প্রশ্ন শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ইঙ্গিত দেয় কিনা তার সময়ই বলে দিবে। এবং আজকে আমাদের যেই সহ আলোচকরা তারা যে আলোচনাগুলো করলেন, এই বিষয়গুলো ভোটের মাঠে আসলে কতটা ঘটবে অথবা কতটা প্রভাব পড়বে, কতটা মোকাবেলা করা যাবে, কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন এবং প্রশ্নাতীত একটি নির্বাচন উপহার দিতে পারেন এই নির্বাচন কমিশন, সেটি আসলে দেখার অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। দর্শক, আজকের রাজনীতির আলোচনা এখানেই শেষ করছি। আমরা আবারও ফিরবো আগামী রোববার ঠিক একই সময়ে। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।